বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সম্প্রতি কালো টাকা গচ্ছিতকারী ভারতীয়দের নামের তালিকা তৈরি করল সুইজারল্যান্ড সরকার। অতি সত্বর এই তালিকা ভারত সরকারের হাতে তুলে দেওয়া হবে। সম্প্রতি সুইস সরকার সে দেশের ব্যাংকগুলিতে কর বহির্ভূত সম্পদ আমানতকারী সন্দেহভাজন ভারতীয়দের নামের একটি তালিকা তৈরি করেছে, আর ওই তালিকা ভারত সরকারের হাতে তুলে দেওয়া হবে। সুইস ব্যাংকগুলিতে জমা রাখা ভারতীয়দের কালো টাকা উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে ভারত সরকার। এর মধ্যে সুইস সরকারের তালিকা পেলে ওই প্রচেষ্টায় বাড়তি মাত্রা যোগ হবে বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি সুইস সরকার সে দেশের ব্যাংকগুলিতে জমা রাখা তহবিলের প্রকৃত লাভবানদের চিহ্নিত করার কাজ শুরু করে, আর তা করতে গিয়েই বেশ কিছু ভারতীয় ও সংস্থার নাম সন্দেহের তালিকায় চলে আসে। এই নামগুলির তালিকাই তৈরি করেছে সুইস সরকার। সে দেশের এক পদস্থ আধিকারিক একথা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ব্যক্তি বা সংস্থাগুলি ট্রাস্ট, ডোমিসিলিয়ারি কোম্পানি বা অন্যান্য ভারতের বাইরের দেশের কোনো সংস্থার মাধ্যমে কর ফাঁকি দেওয়া অর্থ সুইস ব্যাংকগুলিতে জমা রেখেছেন বলে সন্দেহ। ওই সুইস আধিকারিক অবশ্য তালিকাভুক্ত ব্যক্তি বা সংস্থাগুলির নাম বা তাদের জমা রাখার অর্থের পরিমাণ জানাতে অস্বীকার করেছেন। দ্বিপাক্ষিক বিনিময় চুক্তির গোপনীয়তার ধারাতেই তা করা যাবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারতের নতুন সরকারের সঙ্গে কালো টাকার বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী সুইস কর্তৃপক্ষ। তিনি আরও বলেছেন, ভারতের বিশেষ তদন্তকারী দল সিটকে তারা সব ধরনের সহায়তা করবেন। তবে সুইস ব্যাংকগুলিতে ভারতীয়দের জমানো টাকার পরিমাণ কয়েক লক্ষ কোটি টাকা বলে যে দাবি উঠেছে তা অবশ্য খারিজ করে দিয়েছেন ওই আধিকারিক। সুইস ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিকতম তথ্য অনুযায়ী সে দেশের ব্যাংকগুলিতে গচ্ছিত বিদেশিদের অর্থের পরিমাণ 1.6 ট্রিলিয়ন ডলার। সুইস ব্যাংকে ভারতীয়দের গচ্ছিত অর্থের পরিমাণ বেড়ে 14,000 কোটি টাকাতে পৌঁছে যাওয়া সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ওই অর্থের মালিকরা তাদের ভারতীয় হিসেবেই ঘোষণা করেছেন, কাজেই এক্ষেত্রে বেআইনি অর্থের সম্ভাবনা নেই বললেই চলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই মহকুমা হাসপাতালের অভ্যন্তরে বিশ্রামাগারের অবহেলায় পরে থেকেই শরীরের ক্ষতে সৃষ্ট হাজারো কিটের সাথে ঠান্ডা লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানল এক ভবঘুরে। অমানবিকতার ইতিহাস গড়ল খোয়াই। মানবিকতার ধ্বংসস্তূপে চিরনিদ্রায় চলে গেল আরও একটা প্রাণ। 11 জুন থেকে 20 জুন টানা 10 দিন খোয়াই মহকুমা হাসপাতালের অভ্যন্তরে বিশ্রামাগারে অবহেলায় পড়ে থেকেই শরীরের ক্ষতে সৃষ্ট হাজারো কিটের সাথে ঠান্ডা লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানলেন তিনি এক ভবঘুরে। জীবনদীপ নেভার আগে কাউকে কোনো অভিযোগ করেননি তিনি, তারপরও তিনিই হেরে গেলেন। ইলেকট্রনিক মিডিয়া কিংবা প্রিন্টিং মিডিয়ার জন্য এই হার গভীর শোকের। আমরা লড়াই করেছি, আবার ব্যর্থ হয়েছি, প্রশাসন কিংবা আইনি জটিলতার সামনে আত্মসমর্পণ করেছি। তাই এই হার মানবিকতার, এই হার সামাজিকতার, এই হার প্রতিটি মানুষের। আমরাই প্রথম ওই ভবঘুরে 70 ঊর্ধ্ব মানুষটির জন্য সংবাদ পরিবেশন করেছি, আর্জি জানিয়েছি সামাজিক সংস্থা কিংবা ক্লাব ও প্রশাসনের পাশাপাশি খোয়াই মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, কিন্তু শেষ রক্ষা হলো না। কে উনি, কি তার পরিচয়, কিভাবে এলেন এখানে, উনার কি আপনজন বলতে কেউ নেই? এই সমস্ত প্রশ্নের জন্ম দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন 70 ঊর্ধ্ব ওই ভবঘুরে। রাজ্যের প্রথিতযশা সংবাদ মাধ্যমগুলিতে ওই ভবঘুরের পাশে দাঁড়ানোর জন্য মানবিক আবেদন জানানো হয়েছে, কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকেও আজ হার মানতে হয়েছে। একটু একটু করে ওই কিটগুলি যখন মানুষটার রক্তমাংস চিবিয়ে খাচ্ছিল, তখনও কিন্তু তিনি নিশ্চুপ। শহুরে চিড়িয়াখানায় বন্দি থেকে খালি হাতেই এই জগৎ থেকে ফিরতে হলো উনাকে। উনার কি কেউ নেই? স্ত্রী, সন্তান, ঘর বাড়ি, আত্মীয় পরিজন কিংবা বন্ধু বান্ধব নেই কেউ? তিনিও একদিন মা বাবার আদুরে ছিলেন। কোলে পিঠে মানুষ করার সময় উনার মা বাবা কি কখনো কল্পনাও করেছিলেন এভাবে অনাদরে, অবহেলায়, বেওয়ারিশ মরতে হবে উনাকে? কখনোই না। তাহলে কে এভাবে উনাকে খোয়াই হাসপাতালের বিশ্রামাগারে রেখে গেলেন? তাদের শনাক্ত করে কঠোরতর শাস্তির ব্যবস্থা করা দরকার, নতবা ভবঘুরেদের অবহেলার দিন শেষ হবে না। বিগত 10 দিন খোয়াই মহকুমা হাসপাতালের চিকিৎসকদের আঙিনায় পড়ে থেকে এতটুকু সহানুভূতিও পাননি ওই ভবঘুরে। আর সাইনবোর্ড পর্যন্ত সীমাবদ্ধ সামাজিক সংস্থা কিংবা ক্লাবগুলিকে কোনো ভূমিকাই গ্রহণ করতে চোখে পড়েনি। সামাজিক সংস্থাগুলি কি প্রশাসনের সাহায্য নিয়ে একটুও সামাজিক দায়িত্ব কাঁধে নিতে পারত না?
আইনি জটিলতাকে কি সত্যিই কাটানো সম্ভব নয়? এই সমস্ত টানাপোড়েনের মধ্যেই নিরপরাধ অবহেলিত জীবন অচিরেই ঝরে গেল। আমরা তো মানবিকতার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এক চিলতে মাটির জন্য লড়াইয়ে ব্যস্ত। আমাদের অন্য কিছু করার কি স্বাদ এবং সাধ্য আছে? এভাবেই মানুষ পরিণত হয়ে পড়েছে যন্ত্র মানবে, আর মানবিকতা ধ্বংসাবশেষে। আমাদের আবার দিনের আলো জেগেছে মধ্যরাতে আজ, মধ্যরাতে আজ, মধ্যরাতে আজ, মধ্যরাতে আজ, মধ্যরাতে আজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রবল বর্ষণে ময়নামা গ্রামের রাস্তার পাশে থাকা একটি গাছ ভেঙে পড়ে বিগত 24 ঘন্টা যাবৎ সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে সোনামুড়া মহকুমার কুলুবাড়ি, ময়নামা, মতিনগর সহ বিস্তীর্ণ অঞ্চল। নেই মোবাইল ও কেবল পরিষেবাও। এলাকাবাসীর পক্ষ থেকে বারবার বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। বিগত কয়েকদিনের লাগাতার বর্ষণে এমনিতেই জনজীবন বিপর্যস্ত, তার উপর নেই বিদ্যুৎ, মোবাইল ও কেবল পরিষেবা। সংস্কারে কোনো উদ্যোগই নেই সংশ্লিষ্ট দপ্তরের। বিগত 24 ঘন্টা যাবৎ সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে সোনামুড়া মহকুমার কুলুবাড়ি, ময়নামা, মতিনগর সহ বিস্তীর্ণ অঞ্চল। শনিবার প্রবল বর্ষণে ময়নামা গ্রামে রাস্তার পাশে থাকা একটি গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ পরিবাহী তারের উপর। এলাকাবাসীর পক্ষ থেকে বারবার বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। সম্পূর্ণ বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে গাছটি, ফলে সম্পূর্ণ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে। কারণ যে কোনো সময়ই তারের উপর ঝুলন্ত অবস্থায় থাকা গাছটি পড়তে পারে রাস্তায়। কিন্তু বিদ্যুৎ দপ্তর সংস্কারের কোনো উদ্যোগই নিচ্ছে না। দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার জাফর ইকবালের সাথে মোবাইলে বারবার যোগাযোগ করতে চাইলেও তিনি ফোন রিসিভ করছেন না। কালকে রাত্র 8টার দিকে পড়ছে, অনবধি তারা কোনো খোঁজ খবর নাই। এই রোডের মধ্যে এমনি গাছটা পড়ে রয়েছে, যারা ডাল করতে আইতে আসে না, বাট আমরা কারেন্ট ঠিক করতে আইতে আসে না, এমনি এমনি পড়ে রয়েছে। কারেন্ট কালকে 8টার দিকে থেকে গেছে রাত্রে, এখন অব্দি মনে করুন যে কারেন্ট না আসে না আর কি, ঠিক করতেও আসে না। জানানো হয়েছে, অনবধি আসে না তারা, কারণ গাছটাতে ব্যবহার আছে, জানানো তো উচিত। তারপরে জানানো হয়েছে, অনবধি আসে না। না হলে আমরা এখানে অবরোধ চালাম, আমরা তো দরকার আছে, রোডের মধ্যে এইভাবে পড়ে রয়েছে, মানুষের সমস্যা হতে পারে। হ্যাঁ, যে পজিশনে আছে বড় অ্যাক্সিডেন্ট তো হতে পারে। কালকে রাত 8টা পর্যন্ত এদিকে বড্ডাবাই দিকে মানে একটা গাছ আছে, বনালি গাছ। তো কালে তো কন্ট্রোলে ফোন করে নিয়ে যখন লাইন ফল্টাইছে, তখন যখন এদের কেবলও নেই এখানে, ওখান তো ওই তারা জানানো হয়েছে, এখন তো কোনো গাছ টাছ কোনো সারানো হচ্ছে না। এখন তো মানুষের জল অসুবিধা, আবার এদের টিভি সারানো কেবল টেবল ওখানে নেই। এদিকে বিদ্যুৎ না থাকায় স্তব্ধ হয়ে গেছে বিএসএনএল মোবাইল পরিষেবা। কারণ বিদ্যুৎ না থাকলে কুলুবাড়ি বিএসএনএল মোবাইল টাওয়ারটি স্তব্ধ হয়ে যায়। বারবার সোনামুড়া এক্সচেঞ্জে জানানোর পরও কর্ণপাত করছেন না কর্তৃপক্ষ, ফলে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে বিএসএনএল গ্রাহকদের মধ্যে। কালকের থেকে কারণ নাই, সমস্যা হচ্ছে, কালকে রাত্রে থেকে 8টা থেকে কারণে সমস্যা হইতেছে। এদিকে অন্ধকার, বৃষ্টি, জলের সমস্যা হইতেছে, জলের সমস্যা, গাছ পড়ছে, কারণ নাই। সব মিলিয়ে এক চরম অবস্থার মধ্যে রয়েছে সাধারণ মানুষ, আর তার জন্য একমাত্র দায়ী সংশ্লিষ্ট দপ্তরগুলির গাফিলতি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নির্মিত ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এক গর্ভবতী মহিলার প্রতি অকথ্য ব্যবহারের অভিযোগ উঠল খোয়াই মহকুমা হাসপাতালের সেবক সেবিকা সহ চিকিৎসকদের বিরুদ্ধে। এত বারবারন্তের পরও স্বাস্থ্য দপ্তরের নীরব ভূমিকা জনগণের মনে ক্ষোভের সৃষ্টি করেছে। খোয়াই মহকুমা হাসপাতালের কর্মসংস্কৃতি নিয়ে যতই আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাক না কেন, হাসপাতাল কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। হাসপাতালের পরিষেবা এতটাই নিম্নমুখী যে সাধারণ মানুষের জন্য ত্রাসের কারণ হয়ে উঠতে শুরু করেছে। কসাইখানায় পরিণত করতে অতটুকু খামতি রাখছে না হাসপাতালের সেবক সেবিকা সহ কর্তব্যরত চিকিৎসকরা। দিনের পর দিন সাধারণ খেটে খাওয়া মানুষগুলোকেই এই নির্মম পরিস্থিতির শিকার হতে হচ্ছে। নেই কোনো প্রশাসনিক হস্তক্ষেপ। খোয়াই মহকুমা হাসপাতালে বৃহস্পতিবার খোয়াই চেবরি সংলগ্ন শান্তিনগরের বাসিন্দা শিবানী রুদ্রপাল নামে এক গর্ভবতী মহিলা ভর্তি হন। প্রসূতি বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস সাহার তত্ত্বাবধানে ওনার চিকিৎসা শুরু হয়। বৃহস্পতিবারে প্রসব না হলে
শুক্রবারে মহিলাকে আগরতলায় রেফার করা হবে বলে ডাক্তারবাবু জানান, কিন্তু শুক্রবারে রেফার করার কথা থাকলেও রেফার করা হয়নি। এদিকে শুক্রবার রাতেই মহিলার প্রসব যন্ত্রণা শুরু হয়, আর তখনই হাসপাতালের সেবক সেবিকা এবং অন্যান্য চিকিৎসকদের বীভৎস রূপ প্রত্যক্ষ করল শিবানী রুদ্রপাল, ওনার পরিবার সহ গোটা হাসপাতাল। মহিলার মা এবং শাশুড়ি চিকিৎসকদের কাছে হাত জোর করে অনুরোধ করেন চিকিৎসা করার জন্য। প্রসব যন্ত্রণা নিয়ে চিকিৎসকদের পক্ষ থেকে প্রসূতি বিভাগ এবং সেখান থেকে ডেলিভারি ওয়ার্ড পর্যন্ত বার কয়েক ঘোরাফেরার পর সেবিকাদের অকথ্য ব্যবহার সহ্য করেই একসময় গর্ভবতী মহিলাকে হাসপাতালের রোগী এবং তাদের আত্মীয় পরিজনরা মিলে ডেলিভারি বিভাগে নিয়ে যান এবং সেখানে তিনি একটি সুস্থ সন্তান প্রসব করেন। কিন্তু তারপর সেবিকা এবং চিকিৎসকরা কোনো ধরনের সৌজন্যতা না দেখিয়ে এবং প্রসবের পর সুষ্ঠু চিকিৎসা না করেই ফেলে রেখে দেয় মহিলাকে এবং সেখান থেকেই মহিলাকে জোরপূর্বক রেফার করে দিতে উদ্যত হয়। কিন্তু মহিলার পরিবার কোনো মতেই কাগজপত্রে স্বাক্ষর না করায় মহিলাকে সেখানেই ফেলে রাখা হয়। শিবানীর পরিবারের বক্তব্য, চিকিৎসক দেবাশিস সাহা এলেই ওনারা কোনো পদক্ষেপ গ্রহণ করবেন, তিনি যা বলবেন তাই ওনারা করবেন। এখন যদি নিজেদের চিকিৎসা নিজেদেরই করতে হয় তাহলে খোয়াই মহকুমা হাসপাতালের চিকিৎসকদের কি প্রয়োজন? ওনার থাকা না থাকা সব সমান, আর সাধারণ সেবক সেবিকাদেরই বা এত উদাত্ত কিসের? এত বারবারান্ত ভূমিকার পরও স্বাস্থ্য দপ্তরের নীরব ভূমিকা জনগণের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কোনো সময়ে এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে। খবর দিছি না, কেউ যদি না আমরা কেমনে যাবো? এরপরে রেফার লেখছি লই আগে যাও, নাহলে তোমরা লোক যেতে পারো করো। এরপর আবার এখান থেকে আনলে বেশি বলে রুগী, তখন তো রেফার দিছে। আমরা গেছি, আমরা স্যার আইও, স্যার কইছে তো কালকে রেফার দিব। স্যার আইলে স্যারের কথা কই, স্যার যদি রেফার দেয় আমরা যাবো। এর মধ্যে 3টার লগে 4টার সময় বেদনা সরা আর এই সিটের মধ্যে ওই মানে বাচ্চা মাথা হইতেছে। তখনও গেছে বেনে গিয়ে হাঁটাহাঁটি করতেছে, সিস্টার তো বেরো না। এরপরে সবাই মিললে এই রুমের থেকে ম্যাডাম আমরা রুগী কখন লয়ে যান তাড়াতাড়ি রেফার দিলাইছি, আমার কো সই দেন। আমি কিছু আমি এখন সই দিতাম না, দেবাশিস স্যার আইলে আমি সই দিব। তখন কি জিবি রেফার করছে? এরপর জিবি রেফার করছিল সকালবেলা। তখন এরপর ওখানে আর করছে না। পরে আমরা আসলেন কালকে, আমারও বারবার হয়েছে আর সই দিতাম, আমি দিছি না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিগত কয়েকদিন যাবৎ রাজ্যে চলছে প্রবল বর্ষণ। লাগাতার বর্ষণে এক বাড়ির 2টি ঘর ভেঙে পাশের লেকে পড়ে গেছে। ঘটনা সোনামুড়া নগর পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের মধুবনে। বিগত কয়েকদিন যাবৎ রাজ্যে চলছে প্রবল বর্ষণ। লাগাতার বর্ষণে ভেঙে পাশের লেকে পড়ে গেছে এক বাড়ির 2টি ঘর। ঘটনা সোনামুড়া নগর পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের মধুবনে। জানা যায়, শুক্রবার বর্ষণে লেকের পাশে থাকা দিনমজুর মনু মিয়ার বাড়ির 2টি ঘর নিচের মাটি সরে পাশের লেকে পড়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, ক্ষতিগ্রস্ত মনু মিয়া নগর পঞ্চায়েতে জানানোর পরও এখনো পর্যন্ত নগর পঞ্চায়েতের তরফ থেকে কেউ যায়নি বলেও অভিযোগ মনু মিয়ার। মনু মিয়া জানান, তার স্ত্রী জানান, বৃষ্টি পরে সব আমার রান্নাঘর থার ঘর ভাঙ্গে গেছে কিছু করে পিছনে দিয়ে জায়গা ভাঙ্গে বৃষ্টির পানি নেই, আমি ড্রেন করে না ফত করে জানাই ও ভাঙ্গে পড়ে গেছে কিছু। আমি গরিব মানুষ, জায়গায় আবার 3 ঘন্টা সবটা ভাঙ্গে লিখে পড়ে গেছে। সরকার একটা ঘর দিছে, সুলতান মিয়া। ওটা রাত্রে 11টার দিকে গেছে। আজকে সকালে জানাইছি, কমিশনার ফোন করে কইছে আইব সহযোগিতা করে। আমার জায়গাও নাই, আর জানার মতন রাস্তাও নাই। বাড়ির মালিক মনু মিয়া ইট ভাঙার কাজ করেন, কিন্তু তার 2টি ঘর এইভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাকে। কারণ তার আর্থিক অবস্থাও তেমন ভালো নয়। ফলে এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠেছে যে অতি শীঘ্রই যাতে সে সরকারি সহায়তা পায়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। 3 দিনের টানা বর্ষণে জলমগ্ন তেলিয়ামুড়া পরিপুরসদের বিভিন্ন এলাকা। প্রশাসনিক স্তরে চলছে উদ্ধার জোর কদমে, নেওয়া হচ্ছে পীড়িতদের জন্য ব্যবস্থাপনাও। তেলিয়ামুড়া পুর পরিষদের রাজনগর সুকান্তপল্লী এলাকার তথা 4 নং ওয়ার্ডে একদিকে সুরদুছড়া, অন্যদিকে খোয়াই নদীর জল এলাকায় প্রবেশ করায় প্রায় 80 পরিবারের মতো ক্ষতিগ্রস্ত হয়।
বন্যায় প্লাবিত পরিবারগুলোকে সুবন্দোবস্ত দেওয়ার জন্য মহকুমা প্রশাসন সহ পুর পরিষদের চেয়ারপারসন ও কাউন্সিলররা দেখে যান এবং এলাকার পীড়িতদের সাময়িক সাহায্যের হাত বাড়িয়ে দেন। মহকুমা শাসক ছাড়াও এলাকার সিপিআইএম নেতৃত্ব সুধীর সেন এলাকায় অবস্থান করে সমস্ত ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেন। তবে খোয়াই নদীর পার্শ্ববর্তী এলাকা হওয়াতে বন্যার জল এলাকায় প্রবেশ করে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তাছাড়াও পুর পরিষদের বিভিন্ন এলাকা 3 দিনের টানা বর্ষণে প্লাবিত হয়। এই এলাকাটা মূলত রাজনগর সুকান্তপল্লী এলাকা। গত 3 দিনের টানা বর্ষায় আমাদের এই এলাকা তেলিয়ামুড়া পুর পরিষদের 4 নম্বর ওয়ার্ড এলাকা। টানা বর্ষার ফলে এখানে একদিকে সর্দুছড়ার জল সেখানে ফুলে যায় এবং অন্যদিকে খোয়াই নদী তার সংযোগস্থলের কাছাকাছি এই এলাকাটা হওয়ায় এখানে বন্যায় প্লাবিত হয়েছে টানা বর্ষণের ফলে। এখানে প্রায় 80 পরিবারের মতো এই জলে ক্ষতিগ্রস্ত। আমরা যখন এটা জানতে পারি আমরা সঙ্গে সঙ্গে এই বিষয়ে সাহায্য করার জন্য এগিয়ে আসি আমাদের পার্টির পক্ষ থেকে। এখনও সম্পূর্ণ ক্ষয়ক্ষতি অ্যাসেস করা যাচ্ছে না, তবে আপাতত প্রত্যেক বাড়ি ঘরে এখানে জল উঠেছে। প্রায় 80 পরিবারের মতো আমি আগেই বললাম, তালিকাকরণ চলছে নামে। এটা পরবর্তী সময়ে বলা যাবে, জল চলে গেলে পর ক্ষয়ক্ষতির পরিমাণটা জানা যাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘ 5 দশক ধরে মানিক ভান্ডার বাজার থেকে 1.5 কিলোমিটার দারাং পর্যন্ত রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ দারাংবাসী আমবাসা কমলপুর সড়ক অবরোধ করল। দীর্ঘ 5 দশক ধরে মানিক ভান্ডার বাজার থেকে 1.5 কিলোমিটার দারাং পর্যন্ত রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ দারাংবাসী আমবাসা কমলপুর সড়ক অবরোধে বসল। ফলে অফিস টাইমে কমলপুর আমবাসা সড়ক যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বহু অফিস কর্মী সহ যাত্রী মানিক ভান্ডার বাজারে আটকে পড়ে। মানিক ভান্ডার দারাং টিলার গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ 50 বছর ধরে মানিক ভান্ডার বাজার থেকে দারাং টিলার অলোক চক্রবর্তী বাড়ি পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তায় কোনো কাজই হয়নি। বারবার পঞ্চায়েত সহ পিডব্লিউডি দপ্তরকে জানিয়ে কোনো কাজ হয়নি, তাই বাধ্য হয়ে এই পথ অবরোধ। খবর পেয়ে পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ পার্থসারথী চক্রবর্তী ঘটনাস্থলে যান। তিনি পথ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি আশ্বাস দেন এরপর দিন থেকে রাস্তা সংস্কারের কাজে হাত দেবেন। এরপর অবরোধকারীরা টানা 2 ঘন্টার অবরোধ তুলে নেন। প্রসঙ্গত, দারাংটিলার মহকুমায় সবজি চাষে বিখ্যাত এই গ্রামের মূল রাস্তা মানিক ভান্ডার বাজারের সঙ্গে যুক্ত হয়েছে, ফলে জনসাধারণের দাবি স্বাভাবিক। এই রাস্তার কোনো উন্নয়ন নাই। এরপরও সামগ্রিক অংশটা যেটা শেষ হয়ে গেছে, এটার লোক 1 কিলোমিটার জায়গা দীর্ঘদিন যাবত 50 বছর ধরে এখানে মানুষের দেখতেছে যে এখানে যে ইট ফালানো হয়েছে সেটা এখন আইসক্রিমের রূপ নিছে, তারপরেও মেনটেন্যান্স নাই। তারা বিভিন্ন স্কিমের অজুহাত দিয়ে দীর্ঘদিন ধরে এটা ফালাই রাখছে। তার জন্যই গ্রামবাসী আজকে এই অবরোধ করছে। আমরা অলোক চক্রবর্তীর বাড়ি থেকে মানিক ভান্ডার বাজার অব্দি যে রাস্তা, ওই রাস্তাটা আজকে দীর্ঘদিন যাবত সোয়েলিং হয়ে রয়েছে, প্রায় 20-25 বছর সোয়েলিং হয়েছে, কিন্তু ওইটাতে কোনো পিচ হইতেছে না, কোনো মেনটেন্যান্স নাই। জনসাধারণের যাতায়াতের লেগে অসুবিধা হইতেছে। এই কারণে আজকে আমরা মানিক ভান্ডার মেইন রোড অবরোধ করছি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডির এডিও আইসির আমরা আশ্বাস দিচ্ছে যে আগামীকালকে থেকে আমরা রাস্তার মেরামতির কাজ ধরবো এবং ইলেকশনের পরে এই রাস্তার মধ্যে পিচের কাজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। ব্রাজিল বিশ্বকাপে 1-0 গোলে ইরানকে হারিয়ে শেষ 16 পৌঁছে গেলেন আর্জেন্টিনা। অপর ম্যাচে জার্মানিকে 2-2 গোলে রুখে দেয় ঘানা। ফের মেসি ম্যাজিকে বাজিমাত নীল সাদার। 90 মিনিটেও গোল হয়নি। তবে কি গোল শূন্যভাবে ড্র করেই মাঠ ছাড়তে হবে আর্জেন্টিনাকে? গ্যালারিতে যখনই আশঙ্কা চেপে বসেছে নীল সাদা সমর্থকদের মনে, ঠিক তখনই জাদুকরের মায়াবী শট। মেসি ম্যাজিকে ভর করে বাজিমাত আর্জেন্টিনার। 1-0 গোলে ইরানকে হারিয়ে বিশ্বকাপের শেষ 16 পৌঁছে গেলেন সাবেলার ছেলেরা। প্রথম ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে গোলশূন্যভাবে ড্র করেছিল ইরান। শনিবার ছিল আরও কঠিন প্রতিপক্ষ আর্জেন্টিনা, কিন্তু তাতে কি, আপ্রাণ লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা নিয়েই এদিন মাঠে নেমেছিল এশিয়ার এই দেশ।